সিরাম কালেকশন করব, তাহলে এই ব্লাডটাকে নিয়ে জাস্ট এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে রেখে দিবা। কি কি বুঝতে পারছো যে আমার কাছে কোনো টেস্ট টিউব নাই? কি বুঝতে পারছো যে কোনো টেস্ট টিউব নাই? আমি তাহলে কি করব? জাস্ট 45 ডিগ্রি এইভাবে দেওয়ার পরে এটা ক্লট হয়ে যাবে। ক্লট হয়ে যাওয়ার পরে তারপরে তোমার এখান থেকে সিরাম কালেকশন করবো। তো এখন এই যে আমি নিচে এটা যদি বেশি তুমি পাংচারিং করো, তাহলে এখান থেকে ব্লাড বের হয়ে আসবে, কিন্তু ব্লাড বের হয়ে এসে আর সবথেকে হলো যে সাইন্টিফিক ব্লাড কালেকশন হলো কি তোমাকে এখানে আগে অ্যালকোহলিক একটা রাবিং করতে হইতো, রাবিং করার পরে তারপরে তোমাকে এটা কালেকশন করতে হবে। কিন্তু এটার ক্ষেত্রে হলো হাতকে সবসময় সফট রাখবা। কি বুঝতে পারছো? যদি তুমি মুরগির থেকে ব্লাড কালেকশন করতে পারো, তাহলে তুমি দুনিয়ার সব জায়গা থেকে ব্লাড কালেকশন করতে পারবে। কি বোঝো নাই? এদের ভেইন কিন্তু এত পাতলা, এতই মানে এই জন্য, আর মানুষের ক্ষেত্রে তো আরো সহজ। কি বোঝো নাই? আরো সহজ। কিন্তু তোমরা যদি কেউ রাজি থাকো আমি কালেকশন করে দিতে পারি। তো এই হলো। এখন আমরা যে পোস্টমর্টেম করার আগে আমরা বলছি যে মুরগির ফার্স্ট হলো যেটা হলো যে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, এক্সটার্নাল এক্সামিনেশন, তাই না? এক্সটার্নাল এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাকে সব কিছুই দেখতে হবে। মনে করো আমার কোমটা যদি কালারিং হয়, তাহলে তোমরা জানো যে কয়েকটা ডিজিজের ক্ষেত্রে হলো কোম কালারিং হইতে পারে না? তারপরে হলো আইয়ের, তুমি আই দেখবা যে এগুলো সব কিছু ক্লিয়ার আছে কিনা, নেজাল কোনো ডিসচার্জ আছে কিনা, তোমাকে এখানে অ্যানাসের কোনো ডিসচার্জ আছে কিনা, মানে অল ন্যাচারাল ওপেনিং আমার দেখার কাজ শেষ। তারপরে তুমি কিভাবে পার্টিং অফ দ্য করে তুমি দেখবা যে এখানে অন্য কোনো উকুন আছে কিনা, বা অন্য কোনো ধরনের ইনজুরি বা অন্য কোনো কিছু আছে কিনা, এগুলো দেখার কাজ শেষ হওয়ার পর একদম তোমাকে আপ টু বটম দেখতে হবে। কারণ কোনো ক্ষেত্রে তোমার কিন্তু ক্রিমিনাল কেসও আসতে পারে। কি বোঝো নাই? তো ক্রিমিনাল কেস আসলে পারে, তো তখন তো তোমাকে যদি আপ টু বটম যদি তোমার যদি কোনো জায়গায় ফল্ট থাকে, তাহলে তো মালিকও জেলে যাবে না, আসামিও যাবে না, বাদী যাবে না, মাঝখান থেকে তুমি ডক্টর হয়ে জেলে যাবা। কি বুঝতে পারছো? তো এগুলো দেখার পর তারপরে তোমাকে একটা একটা করে নোট ডাউন করতে হবে। এটাকে বলা হয় সুরথাল রিপোর্ট, যেটাকে আমরা সাধারণত পুলিশের খাতায় যেভাবে বলে যে সুরথাল রিপোর্ট। সুরথাল রিপোর্ট মানে কি, আমি আমি যা দেখলাম একজনকে ফাঁসিতে ঝুলানো আছে, আমি ওই অবস্থায় আগে আমি রেকর্ড করব। কি বোঝেন এই কথাটা? কোন জায়গায় ঝুলেছিল, জিহ্বা কতখানি বের হয়েছে, চোখ বের হয়ে আসছিল কিনা, কোনো জায়গায় ইনজুরি আছে কিনা, মারা ধরার পরই গেছে কিনা, এগুলো করার পর তারপরে আবার নামানোর পর আবার আর এক পত্তন তোমাকে দেখতে হবে যে অন্য কোনো জায়গায় কোনো সোয়েলিং আছে কিনা, কোনো ফ্র্যাকচার আছে কিনা, অন্য কোনো ধরনের ন্যাচারাল ডিসচার্জ আছে কিনা, এভরিথিং তোমাকে রেকর্ড করার পর এটাকে বলা হয় সুরথাল রিপোর্ট। তারপরে তুমি নিয়ে আসার পরে তারপরে তো তোমার পোস্টমর্টেম রিপোর্ট হবে। পোস্টমর্টেম করার পর পোস্টমর্টেম রিপোর্ট, কি বুঝছো? আর বিফোর পোস্টমর্টেম সেটাকে আমরা যেটাকে বলি এক্সটার্নাল এক্সামিনেশন, যেটা সুরথাল রিপোর্ট আর কি। আচ্ছা, এখন আমাদের এটা দেখার কাজ শেষ। আমরা যেহেতু এটাকে তোমাদের কাছে যদি সিরিঞ্জ থাকে, তাহলে তোমরা নিডল থাকে, তাহলে তোমরা এই পাশ থেকে আরেকজন ট্রাই করতে পারো। আমরা এটাকে যেহেতু আল্লাহর রাস্তায় এটাকে আমরা করে দেব, তো কাজেই এটা শেখার খাতিরেই এখন যন্ত্রণা ওকে কিছু পোহাইতেই হবে, আর করার কিছু নেই। তোমরা কেউ কালেকশন করবে, ব্লাড কালেকশন করবা, আসো। যার সিরিঞ্জ দিয়ে সেই করবা। আরে নাও, আমারই ভুল হয়েছে, এটাকে মুখ আটকায় দেওয়া লাগে। আর এটাকে নড়াচড়া করলে পারে কিন্তু জমাবেও না। তোমার জমে গেছে কিন্তু, দেখছো জমে গেছে। আমরা কিছুক্ষণ পরে এর থেকে আমরা দেখবো যে কেমন করে সিরাম কালেকশন করতে হয়। সিরাম আর প্লাজমার ভিতরে তো ডিফারেন্স তোমরা বোঝো, তাই না? আমরা যদি প্লাজমা কালেকশন করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে অ্যান্টিকোগুলেন্ট দেওয়া লাগতো। অ্যান্টিকোগুলেন্ট দেওয়ার পর তারপর হলো সেন্ট্রিফিউগেশন। দাঁড়াও, আগে আমার অবজারভেশনে তো তোমাকে করতে হবে। দাঁড়াও, আগে কথা শোনো, যে যদি তুমি প্লাজমা কালেকশন করো সেই ক্ষেত্রে তোমাকে অ্যান্টিকোগুলেন্ট দিতে হবে, কারণ ক্লটিং হলে পরে তুমি সেন্ট্রিফিউগেশন করবে কিভাবে? হ্যাঁ, তে এই জন্য তুমি অ্যান্টিকোগুলেন্ট দেওয়ার পরে যদি সিরাম তুমি যদি 1500 আরপিএম যদি 5 মিনিট 10 মিনিট যদি তুমি করো, এটা 2-4 মিনিট এদিক ওদিক কোনো ব্যাপার না। কি বুঝতে পারছো? করার পর
all cell will be settled down and just the liquid portion is the top portion and the top portion will be collected and this top portion is nothing but the plasma. But serum after clotting there will oozing a straw color fluid and this fluid is very minimal, not a larger amount, very minimal, and it is the serum. Serum, actually serum contains the antibody, all different types of antibody. এবং আর প্লাজমার ক্ষেত্রে হলো যে প্লাজমা তুমি কালেকশন করতে পারো যদি তোমাকে হিউজ অ্যামাউন্ট তোমাকে টেস্ট করতে হবে, হিউজ অ্যামাউন্ট টেস্ট করতে হবে, তাহলে তো তুমি প্লাজমা অনেক প্লাজমা পাবা না, আর সিরাম পাবা হলো অল্প একটু। সেক্ষেত্রে তুমি কিন্তু কয়েকটা টেস্ট করার পর যদি তুমি যদি এই স্যাম্পলকে যদি কিছুদিন রেখে দাও কিন্তু পারবা না, কিন্তু পারবা না কিন্তু। এই হলো, আমরা তো এই পাশ থেকে কালেকশন করছি না, তুমি এখন এই পাশ থেকে কালেকশন করো। তোমাকে দেখি তোমাকে কিভাবে ধরতেছো, এইটা ইয়েতে রাখো, ক্যাপটা বাইরে রাখো, তুমি কিভাবে ই করবা দেখি আগে। ধরে এই যে নখ দিয়ে আরে মরছি, 2 আঙ্গুল এদিক 2 আঙ্গুল ওদিক তো পারবাই না। এইভাবে তুমি এই যে দেখো আমার বুড়ো আঙ্গুলটা উপরে না, এই যে দেখো এই আঙ্গুলটা আমি কোন জায়গায় ঘাটের ভিতর দিছি না, এটাকে আগে একটু এইভাবে নড়াচড়া করে আগে এটাকে ই করো, কারণ তো সারা জীবন এইভাবেই ও জন্মের পরে থেকে এইভাবেই আছে। এটাকে একটু ক্লিয়ার করে নেওয়ার পরে এখন তুমি এই যে দেখছো জোরে টান দেওয়ার দরকার নাই, পুশ, এই যে না দেখি কি, হ্যাঁ দেখি পুশ করো। তাহলে দুই হাতের দরকার আছে, 2 হাতের দরকার নেই। তুমি যদি 2 হাতের চিন্তা করো তাহলে কিন্তু তুমি অ্যানিমাল থেকে ব্লাড কালেকশন করতে পারবে না। তুমি দেখতে পাচ্ছ ওই দিক থেকে, দেখে দাও আমার কাছে, জাস্ট এই বুড়া আঙ্গুলটা টপে থাকবে আর যে কোনো একটা আঙ্গুল এই ঘাটের সাথে তুমি দিয়ে দিবে। এই যে দেখছো আমি ই করতেছি, আবার যদি আমার ই করার দরকার হয় আমি এই আঙ্গুল দিয়ে এখান থেকে এক হাত দিয়ে সব কিছু, কি বুঝতে পারছো, সব কিছু এক হাত দিয়ে করতে হবে তোমাকে। ওই যদি তোমাকে বোতলের মুখও যদি খুলতে হয় তোমাকে বোতলের নেকটা ধরতে হবে আর এই যে 2টা আঙ্গুল দেখছো না, এইভাবে তোমাকে সিপিটা খুলতে হবে, কি বুঝতে পারছো, আবার আটকাইতে হবে এইভাবে। তুমি আর একটা ধরলে আর এক হাত দিয়ে পা দিয়ে চাপাইয়া ধরে ই করবা নো। যখন তোমাকে টেকনিক, ছোট টেকনিক, কিন্তু এইটুক টেকনিকের জন্য কিন্তু বিরাট একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট এদিক ওদিক হয়ে যেতে পারে, কি বুঝতে পারছো। তোমার ডান হাতে একটা জিনিস আছে, বাম হাতে, তোমাকে বাম হাত দিয়েই মুখটা খুলতে হবে, বাম হাত দিয়েই এটা খুলেই আমি 2 হাতে কিন্তু রাখতে পারি, বোতলের মুখ ওপেন হয়ে গেল। ছোট একটা বোতল দাও তো, ছোট একটা শিশি আছে কিনা দেখো, কি বুঝতে পারছো তাহলে এটা পারবা তো। এবার বাসায় তোমরা দেখো না ইউটিউবে ঠাস করে নিয়ে যায় কয়েকবার করার পর পরবর্তীতে যায় আর একটা জায়গায় গিয়ে ওইভাবে চুরি করে। এই জন্য তোমরা আগে নিজেরা প্র্যাকটিস করবে এইভাবে, কি বুঝতে পারছো। এ করার আগে প্র্যাকটিস করে নিবা যে কিভাবে। ধরো তুমি অ্যানিমাল থেকে বড় ক্যাটেল থেকে তুমি নিবা, তাই না, ক্যাটেল থেকে যদি নেওয়ার সময় আমি কিন্তু এইরকম করতাম, আমি এটাকে চেপে ধরতাম, দেখো পিস্টনটাকে আমি চেপে ধরছি, দেখছো, আমি যেহেতু ওখানে একটু জোর লাগাইতে হবে আমি এই যে দেখো এইভাবে নিয়ে নিলাম, কি বোঝা নাই, দেখো আমি এটাকে চেপে ধরছি, দেখো পারতেছি কিনা। আবার যদি নেওয়ারই করা হয় একইভাবে কিন্তু আমি করতেছি, পারতেছি কিনা। তুমি যদি এখন যদি অ্যানিমালকে যদি একবারে ওই অল্প টাইমের ভিতরে এইভাবে দিলা আবার আস্তে আস্তে তুমি নিলে জীবনেও পারবা না তুমি, ও তো জার্কিং করতে থাকবে, কি বুঝতে পারছো। তোমাকে ঢুকাইলা এই যে নেওয়ার কাজ শেষ। আবার 2 ml হয়ে গেছে না, দেখো 2 ml একবার একটা নেই 3 ml চলে আসবে, হ্যাঁ নিয়ে আসো, হ্যাঁ তো ওইটা। তো এইভাবে। আর অ্যানিমাল থেকে যেহেতু গরুর ক্ষেত্রে হলো যে তোমরা যদি এগুলো নিতে চাও অবশ্যই অ্যানিমালটাকে রেস্ট্রেনিং করে নিবা, কারণ হলো তার তো শিং থাকে, ও যদি এরকম করে তাহলে কিন্তু তোমার বিয়ে আর জীবনেও হবে, চোখ একটা কানা হইলে পারে কিন্তু শেষ হতে পারে না। এইভাবে যদি ঘুরতে পারে, এইভাবে ঘুরতে পারে, ও তো ব্যথা পাইতেছে। এই জন্য মালিককে দিয়ে আর একটা হলো যে কানটা দিয়ে চোখটাকে আড়াল করে দিবা, কি বোঝেন নাই কথাটা। তোমরা নিজেদের কান দিয়ে চোখ আড়াল করতে পারবে না। এই যে জিনিসটা দেখছো না, এই যে দেখো, এটা যদিও এটা হলো এখন আমি এটাকে খুলবো, দেখো খুলতে পারছি কিনা, আবার আমি এভাবে দিয়ে আটকাইতে পারছি কিনা। তোমাকে এক হাত দিয়ে সবকিছু করতে হবে, এক হাত দিয়ে। এটা নেওয়ার পরে আমি কেন এটা বলতেছি, কারণ তোমার এক হাতে ধরো এটাতে তুমি ব্লাড কালেকশন করছো, তাই না। এখন তোমাকে
এটা নিয়ে জাস্ট পুশিং করে দিয়েই তুমি এই মুখটাকে আটকা দিতে হবে যত তাড়াতাড়ি পারা যায়, কারণ তোমার এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে জানি কোনো ধরনের কন্টামিনেশন না হয়। নাও আচ্ছা, আগে ভালো করে আগেই করো, এভাবে কাছে থেকে কাছে নিয়ে নিবা। আর সবসময় হলো কি ব্লাড ভেসেলের ডিরেকশনে তোমার ডিরেকশনটা রাখবা। আর এটা কিন্তু খুবই সুপারফিশিয়াল, আর তুমি ওইভাবে ই করার চেষ্টা করো। এইভাবে ধরো, হ্যাঁ না তুমি দেখো, এখন অনেক সময় কিন্তু ব্লাডই কালেকশন করতে পারে না আমাদের স্টুডেন্টরা, দেখা যায় যে অত খাড়া করে ধরলে কিন্তু হবে না, আর বারবার পাংচারিং করলে পারে কিন্তু আর কিন্তু ওখান থেকে ব্লাডই কালেকশন করতে পারবে না। ঢুকাও আর ব্যাক পুশ করার তাহলে থাকবা, দেখবা যে ব্লাড যদি তুমি তো ঢুকাই নাই ঠিক মতো। হ্যাঁ আসে নাই তোমার ব্লাড যদি আসে, তুমি পাংচারিং করছো, তোমার এই যে এই মুখের কাছে তুমি দেখবা। আর যেহেতু আসছে, এটাকে রাখার ক্ষেত্রে তুমি বারবার এটাকে যদি না করো, তাহলে ক্লটটা মুখের ভিতর যেয়ে বন্ধ হয়ে যাবে, বুঝছো? তখন এটা দিয়ে তুমি আর কালেকশন করতে পারবে না। যত তাড়াতাড়ি পারো এটাকে করে দিবা। তুমি তোমার ব্লাড যদি আসে, তখন এই জায়গাটাতেই বোঝা যাবে ফার্স্ট, কি বুঝতে পারছো? তখন তুমি সুন্দর করে পুশ করে নিবা। আর একটু সামনে থেকে নাও, যেখানে ক্লট হয়েছে সেখানে কিন্তু আর নিতে পারবে না। এখন তো দেখতেই পারছো না, দেখতে পারতেছো? না স্যার, তোমার তো গ্লাসের পাওয়ার তো মানে আমার চেয়েও বেশি। হ্যাঁ স্যার হয়তো আর একটু সামনে থেকে ক্লটেড এরিয়া থেকে নিতে পারবা না। ব্যাক করো, ব্যাক পুশ করো, ব্যাক আসে নাই। পারলাম স্যার, এটা আসতেছে না। আর কি করবা? আসো হ্যাঁ? আচ্ছা, আর কোন কোন জায়গায় দেখি ব্লাড ভেসেল দেখা যায়? প্রয়োজন হলে বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করো। আচ্ছা, ওই পাশেও তো ওই করছে, তুমি এই পাশ থেকে আর একবার করো। নাও আসো, নাও। তোমরা যেভাবে ধরো, এত শক্ত করে ধরো, এই যে এরকম মানে আলতো ভাবে, দেখছো? একবারে খালি কোনো রকম করে আমি ধরে আছি, এই যে এইভাবে জাস্ট পুশ করে দিই। তুমি যদি এইভাবে দাও, তাহলে তো ওটা ব্লাড ভেসেল পার করে মাংসের ভিতর ঢুকে যাবে, কি বুঝতে পারছো? তোমরা অনেক সময় দেখো, হাওয়া যদি ঢুকাইয়া দেওয়া যায়, তাহলেও কিন্তু তোমার এয়ার অ্যাম্বুলাই হবে, এবং এয়ার অ্যাম্বুলাই কিন্তু সাথে সাথে কিন্তু মারা যাবে, কি বুঝতে পারছো? একটা মানুষকে যদি 100 ml এয়ার অ্যাম্বুলাই ঢুকাইয়া দেওয়া যায়, তার জন্য মরণের জন্য ওইটুকুই যথেষ্ট, কি বুঝতে পারছো? না, তুমি তো কিভাবে ধরতেছো? আচ্ছা, ভালো করে ধরো এইটা আগে তো। হ্যাঁ, তুমি প্রয়োজন হলে আরেকটু আগায় থেকে নাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সরি। টানতে পারতেছি না, টানতে পারতেছি না তো। তুমি ওটা কিন্তু ব্লাড ভেসেল একবার পাংচারিং করলে পরে হেমাটোমা হয়ে যাবে। টানতে পারতেছি, হচ্ছে না স্যার। পারলাম না, দেখছো? তোমরা এত মুরগি জব করছো, কিন্তু কোনো সময় এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করো নাই ঠিক মতো। এই যে এখানে হেমাটোমা হয়ে গেছে, এতবার চেষ্টা করা যায়। আর কে আসবে? আসো, এত দূর থেকে হাত উঠাইলে তো হবে না, কাছে আসতে হবে। আচ্ছা, এটা দিয়ে চেষ্টা করো, ওটা রাখো আগে। এই যে দেখো তুমি, এই যে এটা থেকে নাও,
যেটাতে বোঝা যেতেছে, হাত দিয়ে ধরো না ওটা। হ্যাঁ, ও মনে হয় পারবে। ভিডিও করতেছে কাঁচা হচ্ছে। আসতে 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 কাইপো না, পা ঠেসে ধরো। আসছিল কিন্তু এখন চাপাচাপি করলেও হবে না তোমার, কারণ ওখান থেকে হয়তো মানে তোমার, তুমি এইখানে পিছনে যতই নড়াও, মুখটা যদি ঠিক দেখায় থাকে, মুখটা চলে গেলে পরে কিন্তু আরই হবে। তাহলে এইটুক পর্যন্তই থাকুক নাকি? এখন আমরা তাহলে একটু জব করে দেন একজন। তাহলে ধরো একজন নিয়ে যাও তো, যাও। ও ব্লাড বের হইতেছে ওখান থেকে। আচ্ছা যাও যাও, সরো তোমরা। তাহলে তাহলে বুঝতে পারছো তোমাদের ইনএবিলিটি টু কালেক্ট দ্য ব্লাড ফ্রম দ্য বার্ডস। কাজে এটা তোমরা যদি মুরগির থেকে যদি কয়েকবার যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে যে গরুর থেকে একদমই সহজ। এটা মনে চোখ বন্ধ করে তুমি দিতে পারো। কি বুঝতে পারছো? অনেক সময় গরুর স্কিন যদি বেশি মোটা থাকে সেক্ষেত্রে একটু অসুবিধা হয়। মহিষ থেকে নেওয়া কঠিন, কিন্তু এর থেকে কিন্তু নেওয়া যায়। এটা কিন্তু তোমার ক্লিনিক্যাল প্যাথোলজিতে হয়তো আমরা শিখাতাম, কিন্তু যেহেতু একটা জব করতেছি তোমরা একটু শিখে রাখো যাতে তোমাদের ভবিষ্যতের জন্য এইগুলো সুবিধা হয়। এটাকে 37 ডিগ্রি টেম্পারেচারে যদি এইভাবে তুমি যদি 1 ঘন্টা রেখে দাও তাহলে কিন্তু সিরাম কালেকশন হয়ে যাবে। এটাকে অন্য একটা জায়গায় দেখো তো, রেখে দিয়ে আসো তো, এখানে তো নড়াচড়া হবে। ওইখানে একটা ইয়ের উপরে রেখে আসো, পরে আমরা সিরাম কালেকশনটা দেখাবো। বেশি নড়াচড়া করি না। হ্যাঁ, এটার মুখটা কই? এই যে দেখছো, এই যে এখন হচ্ছে না, দেখছো এই যে দেখছো ঝুঁকে গেছে, এই যে দেখছো বন্ধ হয়ে গেছে। সামনে গেলে কেন? মানে তোমাকে সাথে সাথে এইগুলোই করতে হবে। পেঁয়াজ দেখা যায় না। আজকে বেশি দেরি করবে না, এরপরের থেকে তোমরা নিজেরা এখানে না করো, রুমের ভিতরে বাসায় গিয়ে এরকম একটা সিজার কিংবা দেখো এক পাশে ব্লাড আর এর এক পাশে হলো পয়েন্টেড। আমরা কিন্তু পয়েন্টেড ভিতরে ঢুকাবো না, ব্লাডটাকে ঢুকাবো। কি বুঝতে পারছো? একটা সিজার কিংবা আর বাসায় গিয়ে এগুলো প্র্যাকটিস করবা তো। তোমরা বাড়িতে মুরগি জব করবে বা ই করবে, তুমি জাস্ট শেখার ক্ষেত্রে তোমার যতটুকু সেখান থেকে ই আছে সেটুকু তোমরা করে নিবা ওখানে। আচ্ছা, এই মুরগিটাকে ধরো এরকম একটা ইয়ের থেকে একটা মরা মুরগি তোমার জন্য নিয়ে আসছে। কি বুঝতে পারছো? তোমার তো আগে তো বললাম এক্সটার্নাল এক্সামিনেশন যা আছে তা করে দিই, ঠিক আছে। এখন কথা হলো যে এখানে তো কিছু ভাইরাস আছে, এটা শরীরেও তো গায়ের উপরেও তো কিছু ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে। তোমার ল্যাবটাকে সিকিউর রাখার খাতিরে তোমাকে যেটা করতে হবে 5% অ্যান্টিসেপটিক সলিউশন বা একটা কিছু একটা 5% না, মানে জাস্ট একটা নির্দিষ্ট পরিমাণে অ্যান্টিসেপটিক সলিউশনে গিয়ে এটাকে আগে টোটাল ডুবাইয়া দিবা। কাশিম ভাই এটাকে গোসল করাইয়া দেন। গোসল করাইয়া দিলে পরে হবে কি, ফোরগুলো উড়বে না, কেদারগুলো উড়বে না, এবং তোমার জন্য সেফটি। এটা কি বুঝতে পারছো? তোমার ল্যাবের জন্য সেফটি, তোমার জন্য সেফটি। এগুলা লিখে রাখবা কিন্তু, বুঝছো? যে তোমরা একটা ইয়েতে, কিন্তু যে যদি
আর ভিতরকার যেগুলো ইন্টারনাল অর্গানগুলোকে আবার অ্যান্টিসেপটিকে করা যাবে না, কারণ হলো তুমি যদি মাইক্রোবিয়াল টেস্ট করতে চাও তাহলে যদি অ্যান্টিসেপটিক দিয়ে যদি করো তাহলে কি আর মাইক্রোবিয়াল টেস্ট হবে? বলো, আর তো হবে না। এই জন্য ইন্টারনাল অর্গানগুলোকে তোমাকে অ্যান্টিসেপটিক সলিউশনে কখনোই ডিপিং করা যাবে না, তোমাকে জাস্ট হোল বডিটাকে তুমি ডিপিং করবে। আমরা প্রথমে কোথা থেকে শুরু করব? কাটিংটা মাউথের কাট থেকে শুরু করব। হ্যাঁ, এটা মনে রাখবা যে ফার্স্টলি আমরা এসোফেগাস, ট্রাকিয়া এই জিনিসগুলোকে আমরা ফার্স্ট দেখব যে এগুলোতে কি কি আছে। বিশেষ করে হলো ট্রাকিয়াতে হিমোরেজ, তারপরে হলো মিউকাস, এটা কিন্তু অনেক ডিজিজে তোমরা পাবে, কিন্তু নিউক্যাসেলে পাবে, তারপরে হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জাতে পাবে, তারপরে আরও এত ডিজিজ আছে যে সবগুলাতেই তোমরা পেয়ে যাবে, ম্যাক্সিমাম ডিজিজগুলোতে তোমরা এখানে পেয়ে যাবে। এগুলো ভালো করে দিয়ে দিছেন? তাহলে আমরা এখান থেকে শুরু করব, তাই না? যদিও আমরা এখানে কাটছি, দেখো আমরা বলছি যে যে জায়গায় কাটা হয় সে জায়গা পানি দিয়ে ধুইলে পারে ওই ব্লাড কিন্তু ওখান থেকে কিন্তু আর যায় না সহজে, বুঝছো? এই যে স্কিনের যে জায়গাটা যে কাটছো ওই জায়গাটা তুমি ধোও, দেখবা যে ওই জায়গাটা কাটিং এর যে হিমোরেজ, কনজেশন, সোয়েলিং, এই তিনটা জিনিস এর একটা না একটা তোমার ওখানে থাকবে। কিন্তু এটা যদি মরা মুরগিতে যদি ব্লাড লাগাই দিয়ে পরে আবার ধুয়ে দাও, ওই যেরকম আবার পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে যাবে। এখন যদি তুমি এগুলো পরিষ্কার করতে চাও, কাটিং জায়গা থেকে এই যে দেখো যে এটা কিন্তু যাবে না, দেখছো এই যে জায়গাটা দেখছো? তাহলে আমরা যেরকম হলো যে যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় তোমরা এটাকে এটা দেখবে, এটা কিন্তু শক্ত ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, আর হলো এটা থেকে তোমরা এইভাবে দেখছো হয়ে যাবে। আমরা কিন্তু ব্ল্যান্ড প্রান্ত ঢুকে জাস্ট এক সাইড এইভাবে নিবা, জাস্ট একটা সাইড কেটে ফেলবা, একদম এই পর্যন্ত থোরাসিক ইনলেট পর্যন্ত কাটবা। তারপর তুমি এই জায়গাগুলো তুমি দেখবা যে অন্য কোনো আছে কিনা। এখন এই যে আমরা ওপেন করছি, তোমার এই যে হলো ট্রাকিয়া, দেখছো? ট্রাকিয়া আর হলো এটা হলো এই যে এসোফেগাস, দেখছো কি বোঝা গেছে? এখন আমরা ট্রাকিয়ার ভিতরে কি এখন ব্লাড প্রান্ত ঢুকা দেই, তাই না? ঢুকবে? ঢুকবে না। আমরা এইভাবে দেখার পর এইভাবে হাত দিয়ে দেখবো যে কোনো মিউকাস আছে কিনা, কি বুঝতে পারছো? এরকম করে আমরা দেখবো যে মিউকাস আছে কিনা, কোনো মিউকাস নাই, আছে কোনো কিছু আছে? কিছুই নাই। ওই রকম ভাবে যদি আমরা যদি এটাতেও দেখি, কিছুই নাই, কি বুঝছো? আসলে এসোফেগাস ওপেন করার দরকারই পড়ে না, এসোফেগাসে ওরকম ডিজিজ পাওয়াই যায় না যে এসোফেগাস রিলেটেড। এখন তুমি এটার ক্ষেত্রে যেটা করবা, এখান থেকে রেইজ করবা, কি বুঝছো? এই যে দেখো একটু করে কাটে নিলা, অল্প একটু কাটছে না, ব্লাড প্রান্ত ঢুকায় দিয়ে এই পাশে একটা করে দিবা, আর এটার থেকে সেম। এখন কি করবা, এই যে স্কিনটাকে দেখো সহজেই এই যে দেখছো এই যে ওপেন হয়ে গেল, কি বুঝতে পারছো? ওপেন হয়ে গেল। তাহলে তুমি এখন দেখো কোনো এখানে কোনো হিমোরেজ আছে? হিমোরেজ থাকলে কি হইতো? আইবিডি। এখন এখন এটাকে দেখার জন্য তুমি কি করবে, এটাকে পুশ, এই যে দেখছো এই করে ফেললে, কি বুঝতে পারছো? এটার কি ক্ষেত্রে হলো এরকম পুশ, এই যে তুমি এখানে দেখলে কোনো হিমোরেজ আছে কিনা, নাই। এরপরে আসো হলো যে আমরা কি করব, এইভাবে এই যে অল্প একটু করে কাটবা, জানি ইন্টারনাল অর্গান জানি কোনো ক্ষেত্রেই নষ্ট না হয়। আর এটাকে এই দিকে পুশ করবা যাতে ইন্টারনাল অর্গানগুলো সেফ থাকে। এই যে আমি এক পাশে কেটে নিছি, দেখছো? এই যে এই পর্যন্ত কেটে নিলাম। এখন এটা ইন্টারনাল অর্গানকে যদি তুমি করো তাহলে কিন্তু লিশন যে তুমি তৈরি করছো নাকি রোগে তৈরি হয়েছে বুঝতে পারবে না।
আর এটাকে এইভাবে 2 হাত দিয়ে এটা ধরবা, ধরার পর এই যে এইভাবে উল্টাইয়া দিলাম। দেখো তো এখন লিভারটা আরাম মতো দেখা যাইতেছে না? লিভার কিন্তু নর্মাল, দেখো লিভারে কি কোনো আছে? এটা হলো নর্মাল লিভারের কালার। এরপরে জানি আবার আর হার্টও কিন্তু দেখা যাইতেছে ভিতরে, দেখছো হার্ট? হার্টের উপরে পেরিকার্ডিয়াম দেখা যাইতেছে, দেখা যাইতেছে, লাংসও দেখা যাইতেছে, তাই না? এখন যেটা করবা এইভাবে নিয়ে এই যে আমি এসব থেকে সহ কেটে দিলাম। হ্যাঁ, এইভাবে 2 হাতটা দিয়ে টান দিয়ে বের করে নাও। বের করার পর এই যে কিন্তু তোমার এই যে বার্ডস অফ ফেব্রিসিয়াস কিন্তু এই যে নিচে দেখো, আমি এটাকে কেটে একটু সরাই দেই যাতে দেখো তো বার্ডস অফ ফেব্রিসিয়াস দেখছো? হ্যাঁ, বার্ডস অফ ফেব্রিসিয়াস এই বয়সে এর চেয়ে আর বড় পাওয়া যায় না, কয়েকদিন পরে এটা আর খুঁজে পাবেন, এটা নর্মাল। কারণ হলো যখন অন্যান্য অর্গান তার ডিফেন্সিভ অর্গানগুলো ডেভেলপ হবে, বাচ্চা তখন রিডিউস করবে, অ্যাট্রোফাইড হয়ে যাবে। তারপরে বাচ্চাকে কেটে তুমি আলাদা করে নিতে পারো, এভাবে চারিদিক থেকে একটু একটু করে কাটবা। দেখছো বাচ্চা এই যে পাইছো? বার্সা কিন্তু নর্মাল। এখন যদি বার্সার ভিতরে অনেক সময় গাম্বরো ডিজিজের ক্ষেত্রে বার্সা ছোট হয়ে যায়, আর যদি ছোট হয়ে যায় এইভাবে তুমি বার্সাকে কেটে ফেলবা। কেটে ফেলার পর ভিতরে যদি কোনো দেখো ভিতরে কিছুই নাই, আছে কিছু? দেখো বার্সার কিন্তু এরকম ফোল্ড থাকে, ফুলের মতন ফোল্ড থাকে, বুঝছো? এটা নর্মাল ফোল্ড। এর ভিতরে যদি কেজিয়াস এক্সুডেট পাওয়া যায় তাহলে কেজিয়াস এক্সুডেট মানে কিছু ছানার মতন কিছু যদি পাও তাহলে কিন্তু গাম্বরো ডিজিজ ছিল। এখন এই অর্গানগুলোকে তুমি এখানে আলাদা করে নিলা, নেওয়ার পর এটার কাজ কিন্তু মোটামুটিভাবে শেষ, এটার কাজ পরে আমি বলতেছি। এখন তোমার ইন্টেস্টাইনকে এইভাবে, এটা কিন্তু মেসেন্টারি, কি বুঝতে পারছো? এই মেসেন্টারি দেখো এই যে দুইটার মাঝখানে এটা কি বলো তো? আরে এই যে এই জিনিসটা কি? এই যে আরে প্যানক্রিয়াস, এটা কি বলো? প্যানক্রিয়াস। এখন সিকামের ক্ষেত্রে এই যে সিকা, দুইটা সিকা দেখছো? আর সিকা যে জায়গায় অ্যাটাচ করে সেটার নাম সিকাল টনসিল। দেখো দুইটা টনসিল, এই পাশে একটা, এই পাশে একটা, কি বুঝতে পারছো? সিকাল টনসিলটা কিন্তু কিছুটা দেখো শোলেন, বোঝা যাচ্ছে উপর থেকে। হ্যাঁ, যদি এইটার সাথে যদি একই হোমোজেনাসলি থাকতো তাহলে কিন্তু আমরা শোলেন বলতাম না। তাহলে এইটা অনেক সময় এফেক্টেড হয়, নিউক্যাসল ডিজিজের কারণেও এফেক্টেড হইতে পারে। দেখো এখানে কি হিমোরেজ আছে না? তাহলে নিউক্যাসল ডিজিজের কাছাকাছি চলে গেছে, কি বুঝতে পারছো? আর এইখানে যদি হিমোরেজ থাকতো তাহলে কি হইতো বলো? কক্সিডিওসিস। এইরকম ভাবে তোমাকে পুরোটাই ওপেন করতে হবে যে কোথাও কোনো ধরনের আছে কিনা। অনেক সময় গাম্বরের ক্ষেত্রে এখানে এক্সেস মিউকাস থাকে, দেখো খালি, দেখছো না? কিছু আছে? মিউকাসও নাই, কিছুই নাই। এখন এটার ক্ষেত্রে আমরা যেহেতু বলছি যে এটা নিউক্যাসল ডিজিজ সম্ভাব্য হতে পারে, তাহলে নিউক্যাসল ডিজিজের হিমোরেজ কোথায় কোথায় হয়? এটা কি বলো? টিপ অফ দ্য প্রোভেন্ট্রিকুলাস। আবার টিপ এইভাবে ঢুকায় দিলাম, এইভাবে আমি এতটুকু কেটে ফেললাম। যদি প্রোভেন্ট্রিকুলাস আর ভেন্ট্রিকুলাস, এটা হলো ভেন্ট্রিকুলাস আর এটা হলো প্রোভেন্ট্রিকুলাস, যদি জাংশনে হিমোরেজ হয়, আর যদি এই যে দেখো ভিতরে এই যে দেখো এর ভিতরে টিপ আছে না, দেখো তো ওই ছোট ছোট টিপ আছে না, এই টিপের উপরে কিন্তু হিমোরেজ, এরকম ভাবে যদি তুমি পরিষ্কার করো হিমোরেজ পাওয়া যায়। দেখছো ওই যে এলিভেটেড কিছু কিছু এরিয়া দেখতেছ না, ওগুলি। আর হলো এটা হলো কি বলতো? বিগ লিভার এবং স্প্লিন ডিজিজ। অন্য সবগুলো ঠিক থাকলে পরে এই স্প্লিনটা এত বড় হয়ে যাবে, লিভারটাও বড় হয়ে যাবে। আর এটা কি বলো? গল ব্লাডার।
তাহলে এই হলো মোটামুটিভাবে, এগুলো কিন্তু মোটামুটি সব অর্গানিক মোটামুটিভাবে নর্মালি আছে। এখন আমরা দেখতেছি হলো লাঞ্চের কি অবস্থা। লাঞ্চটাকে টানতে বের করে নেয়, যেটা নর্মাল লাঞ্চ। কি বুঝতে পারছো? নর্মাল লাঞ্চের কালারটা মাথার ভিতরে গেঁথে রাখবা। এখন তুমি হার্টটা নিয়ে আসো, এভাবে আমি টানতে ছিঁড়ে নিয়ে আসলাম, দেখছো? এখন হলে যে আমি কিন্তু দেখো পেরিকার্ডিয়ামটা যে উপরে আছে না, দেখো তো, এই যে পেরিকার্ডিয়াম, অনেক সময় পেরিকার্ডিয়ামটা ফাইব্রোস্ট হয়ে এপিকার্ডিয়ামের সাথে অ্যাটাচমেন্ট হয়ে যায়, এরকম কিন্তু অনেক ডিজিজ আছে। কিন্তু এটাকে আমরা বলি যে ফাইব্রিনাস পেরিকার্ডাইটিস, ফাইব্রিনাস হেপাটাইটিস। স্প্লিট ইয়ার লিসি ডিজিজের ক্ষেত্রে এর চারিদিকে ক্লিয়ার ফ্লুইড থাকে, ট্রানজিটেড থাকে, এবং ট্রানজিটেডটা কোগুলেট হয়ে যায়। কোগুলেট হয়ে গেলে ওই ট্রানজিটেডটা জাস্ট উপর দিয়ে একবার সাদা হয়ে থাকে, মনে হয় যে লিচু যেরকম ভাবে দেখবে যে ভিতরে এটা যদি বিসি হয় তাহলে ওইটা শ্বাসের মতন হয়ে যায়। কি বুঝতে পারছো? যেটাকে আঙ্গারা ডিজিজ বা এই বলি। দেখো এখানে হার্টের কিন্তু কিছু প্রবলেম আছে, দেখো কিছু একটা লিশন আছে কি না? হ্যাঁ, একটা লিশন কিন্তু আছে, এইটা দেখো। আর অনেক সময় এই যে হার্ট বেজে যে ফ্যাট আছে, এই ফ্যাটে কিন্তু অনেক সময় হিমোরেজ হয়। কি বুঝতে পারছো? কোন কোন ডিজিজে হিমোরেজ হয় সব কিন্তু লিখে দেওয়া হয়েছে, মনে রাখবা, শর্টিং করতে থাকবা সবকিছু। আর একটা হলো কিডনিটা, তো দেখছো তাই না? এই যে কিডনিটা, এই যে ভিতরে কিন্তু কিডনি, এই যে লম্বা, দেখছো? এমবেডেড অবস্থায় থাকে, একদম ভিতরে ঢুকানো অবস্থায় থাকে। এই কিডনিটাতে সাধারণত হলো যে ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে এবং ইয়ের ক্ষেত্রে, ব্রঙ্কাইটিস এবং হলো গাউট ডিজিজের ক্ষেত্রে, এর ভিতরে মনে হয় চকের গুঁড়া যদি উপরে ছিটাইয়া দাও যেরকম থাকে ঠিক হয়ে যাবে। আর হলো এই যে এই জায়গাগুলোতে দেখো লাঞ্চের উপর দিয়ে একটা পর্দার মতন দেখতেছো না? এটা কি বলো তো? এয়ার স্যাক। এগুলো হলো এয়ার স্যাক। সব দেখতে পারবে না, লাঞ্চের উপরে যতগুলো পর্দার মতন থাকবে পাতলা, এগুলো হলো এয়ার স্যাক। তাহলে এই হলো মোটামুটি ভাবে একটা পোস্টমর্টেম এক্সামিনেশন করার রিপোর্ট। কি বুঝতে পারছো? তোমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অর্গান, স্পেশালি লাংস, লিভার, কিডনি, এই জিনিসগুলো, ইন্টেস্টাইন, এগুলো খুব সুন্দরভাবে পরীক্ষা করতে হবে। কি বুঝতে পারছো? এগুলো করলেই তুমি মোটামুটি ভাবে যে করতে পারবা যে কি ডিজিজ হয়েছে। কি শেষ? যাও তোমরা যেতে পারো।